আসসালামু আলাইকুম প্রিয় এক্সেসবাসী, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সকলকে শুভ সন্ধ্যা এবং বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সেস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। এক্সেস মেডিকেল স্কুল করোনাকালীন সময় থেকেই চেষ্টা করে যাচ্ছে মেডিকেলের পড়াশোনাটাকে আরো সহজবোধ্য করে তোলার জন্য, এবং একই সাথে ক্লাস না হচ্ছে সকল ধরনের সেশনের উপরে, ক্লিনিক্যাল সেশন, ক্যারিয়ার ওরিয়েন্টেশন, সকল কিছুর উপর। তারই পথ ধরে আজকে আমাদের ক্লাস। আজকে আমাদের ক্লিনিক্যাল ডিসকাশনের জন্য আজকে আমাদের সাথে আছেন আমাদের সকলের প্রিয় মেন্টর ডক্টর মোহাম্মদ তৌফিকুর রহমান স্যার। স্যার ডিপার্টমেন্ট হেড হিসাবে আছেন কর্নেল মালিক মেডিকেল কলেজে কার্ডিওলজি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোমরা সবাই ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। স্যার আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কার্ডিওজেনিক শক। হ্যাঁ স্যার, আমরা প্রথমেই জানতে চাচ্ছি শক বলতে আমরা কি বুঝি? শক বলতে আসলে যেটা বুঝি আমরা, কয়েকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে মাথায়। সেটা হলো যে এক নাম্বার পয়েন্ট হলো যে হাইপোটেনশন, ব্লাড প্রেশার কমে যাওয়া, বলে সিস্টোলিক ব্লাড প্রেশার 90 মিলিমিটার মার্কারি কম হওয়া, এই একটা ফ্যাক্টর। এখন এই যে 90 মিলিমিটার মার্কারি কম হওয়ার জন্য কি সমস্যা হবে, আমাদের যে পেরিফেরাল যে টিস্যু আছে যেগুলোতে, এখানে যে পারফিউশন আছে, এই পারফিউশন হ্যাম্পার হবে। পারফিউশন হ্যাম্পার বলতে আমরা কি বুঝি? আমরা জানি যে টিস্যুর কি হয়, মেটাবলিজমের জন্য অক্সিজেন লাগবে, নিউট্রিশন লাগবে। এখন যদি অক্সিজেন এবং নিউট্রিশন যেটা ডিমান্ড আছে, এই অক্সিজেন এবং নিউট্রিশনের ডিমান্ড যদি ফুলফিল করতে না পারে, তাহলে মানে যে ব্লাড ফ্লো যা হাইপোটেনশনের কারণে যদি আমাদের টিস্যুর ডিমান্ড যেটা অক্সিজেন এবং আমাদের নিউট্রিশন যে ডিমান্ড আছে যদি ফুলফিল করতে না পারে, সেটাকে আসলে বলতেছি আমরা শক। তাহলে শকের জন্য এটা ইয়ে হবে যে হাইপোটেনশন, সেটা হলো সিস্টোলিক ব্লাড প্রেশার লেস দ্যান 90 মিলিমিটার মার্কারি, along with reduced oxygen supply of the tissues, অথবা যেটা হলো যে not fulfill the demand of the oxygen supply of the tissues। যদি এটা না হয়, মূলত অক্সিজেন সাপ্লাই বলতে অন্যান্য নিউট্রিশন সাপ্লাই একই জিনিস বোঝায়, অক্সিজেন না গেলে নিউট্রিশনও যাবে না। তাহলে এইটাকে আমরা বলতেছি আসলে শক বলতেছি আর কি। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, টাইপস অফ শককে কয় ভাগে ভাগ করা যায়? টাইপ অফ শক বলতে আমরা সচরাচর যে শকটা আমরা দেখে থাকি খুব কমনলি, সেটা হলো হাইপোভলিউমিক শক। হাইপোভলিউমিক শক যেমন ধরো কোথাও খুব কমনলি যেটা হয় ব্লাড লস, এন্ড ব্লাড লস হতে পারে, অ্যাক্সিডেন্টাল ব্লাড লস হতে পারে, অথবা হেমোরেজ উইদিন দা বডি হতে পারে যে কোনো কারণে, অথবা যে কোনো ধরনের ফ্র্যাকচার বা অ্যাক্সিডেন্ট যে কোনো কারণে যদি আমাদের ব্লাড লস হয়, ইভেন আগে যেমন হেমাটোমাইসিস ম্যালিনা হতো, এই কারণে প্রচুর পরিমাণে ব্লাড লস হতো। আমরা খুব কমনলি যেটা দেখি আসলে হাইপোভলিউমিক শক, যেটা ব্লাড লসের জন্য মূলত হয়, অথবা ডায়রিয়া, যদি আগে যেমন কলেরা বা অন্যান্য কারণে ডায়রিয়ার জন্য ভলিউম ডিপ্লিশন হতো বা ভলিউম লস হতো, অথবা ভমিটিং এর কারণে ব্লাড ভলিউম ডিপ্লিশন বা ভলিউম লসের কারণে, ফ্লুইড লসের কারণে আমাদের যে শকটা হয় সেটাকে আমরা বলি যে হাইপোভলিউমিক শক। সাধারণত এটা আমরা খুব কমনলি দেখি। আর যেটা আমাদের বিশেষ করে কার্ডিয়াক হসপিটালে বা সিসিউতে যেটা আমরা দেখে থাকি সচরাচর, সেটা হলো কার্ডিওজেনিক শক। এন্ড কার্ডিওজেনিক শক বলে সে শক ডিউ টু কার্ডিয়াক কজ। তো মূলত কার্ডিয়াক কজ বলতে এখানে বোঝায় যেখানে কার্ডিয়াক আমরা বলি পাম্প ফেইলার, অর্থাৎ যেটা আমাদের আউটপুট যেটা আছে সেই আউটপুট যদি মেনটেন না হয় কোনো কারণে, মোস্টলি ডিউ টু ড্যামেজ অফ দ্য কার্ডিয়াক মাসেলস ইউজুয়ালি, যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতেছি এটা কার্ডিওজেনিক শক। আরো একটা শকটার নাম বলে, সেটা বলে ডিস্ট্রিবিউশন শক। এই ডিস্ট্রিবিউশন শকটা কেন বলে সেটা বলতেছে, সাধারণত বলছে এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে পেরিফেরাল বা কোনো জায়গায় যেখানে হলো ব্লাড পুলিং হচ্ছে বা ফ্লুইড পুলিং হচ্ছে, ফলে দেখা যাচ্ছে আমাদের এই ভলিউম কমে যাচ্ছে। যেমন ধরো যে আমরা যেটা দেখি অ্যানাফাইলেকটিক শক অথবা সেপটিক শক, যেটা আমরা দেখে থাকি। অ্যানাফাইল্যাকটিক শক বা সেপটিক শক, অ্যানাফাইল্যাক্সিসের কারণে আমাদের যে কোনো অ্যালার্জিক কারণে কি হয়, দেখা যাচ্ছে যেখানে
ভলিউম লস হয়। ভলিউমটা কোথায় লস হয়? শান্ত ইন্টারস্টিশিয়াল স্পেসে যেটা ভলিউমটা লস হয়, আমাদের যে ক্যাপিলারি পারমেবিলিটি বেড়ে যাওয়ার কারণে এখান থেকে যে প্রোটিন যেটা আছে, প্রোটিনটা ক্যাপিলারি দিয়ে লিকেজ হওয়ার কারণে সে তার সাথে সাথে আমাদের পানি যেটা বলে ফ্লুইড সেটাকে ড্র করে। ফলে দেখা যাচ্ছে যে কোথাও বেশ ইন্টারস্টিশিয়াল স্পেসে ভলিউম বা ব্লাড জমা হবে বা আমরা ফ্লুইড জমা হবে, ফলে ফ্লুইড কমে যাচ্ছে, ফলে ব্লাড প্রেশার কমে যাচ্ছে। এটাকে আমরা বলতেছি অ্যানাফাইল্যাকটিক শক। আর একটা যেটা আমাদের সেটা বলতেছি আমরা সেপটিক শক। সেপটিক শকও একই জিনিস ঘটে, একই ধরনের ব্যাপারটা ঘটে। সেখানে সেপটিসিমিয়ার জন্য যেটা হয় সেটাতে হলো আমাদের যে একইভাবে যে ক্যাপিলারি পারমেবিলিটি বলো বা ক্যাপিলারি যে বেশ ভেনাস ইয়েতে, এখানে সাধারণত দেখা যাচ্ছে আমাদের ব্লাড যেটা আছে বা ফ্লুইড যেটা আছে পুলিং হওয়ার কারণে এখানে আমাদের ব্লাড প্রেশার কমে যাচ্ছে বা আমাদের ভেনাস রিটার্নও কমতেছে, ব্লাড প্রেশার কমে যাচ্ছে। এটাকে আমরা বলতেছি হলো সেপটিক শক বা সেপটিসিমিয়ার জন্য ভ্যাসোডাইলেটেশন, যেটা মূলত ভ্যাসোডাইলেটেশনের জন্য আমাদের হলো পেরিফেরাল পুলিং অফ দ্য ব্লাড হচ্ছে, ফলে সেন্ট্রালি ব্লাড সাপ্লাই যেটা আছে, ব্লাড ড্রেন যেটা আছে, ড্রেন কম হচ্ছে, ফলে আউটপুট কমে যাচ্ছে। এটাকে আমরা বলতেছি সেপটিক শক। তাহলে এই যে এই মোটামুটি হলো যে আমরা যদি করি সাথে যে হাইপোভলিউমিক শক, কার্ডিওজেনিক শক, সেপটিক শক বা অ্যানাফাইল্যাকটিক শক, মূলত আমরা এগুলোই নিয়ে শকের ক্লাসিফিকেশন বলবো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আজকে আমাদের এই শকের মধ্যে আলোচনার বিষয় হচ্ছে কার্ডিওজেনিক শক। এখন স্যার আমরা জানতে চাচ্ছি কার্ডিওজেনিক শক বলতে আমরা কি বুঝি? কার্ডিওজেনিক শক যেটা আমরা শুরুতে একটু আলোচনা করে নিছি, সেটা হলো যে কার্ডিয়াক আউটপুট যেটা আছে আমাদের, আমরা বলতেছিলাম যে শক মানে লো ব্লাড প্রেশার। লো ব্লাড প্রেশার যে ডিউ টু কার্ডিয়াক কজ। তাহলে কার্ডিয়াক কজের কখন আমার লো ব্লাড প্রেশার হচ্ছে? যে লো ব্লাড প্রেশার ডিউ টু, যদি বলি লো কার্ডিয়াক আউটপুট ডিউ টু কার্ডিয়াক কজ। এখন লো কার্ডিয়াক আউটপুট ডিউ টু কার্ডিয়াক কজ কি হতে পারে? মূলত লো কার্ডিয়াক আউটপুট যেটা হবে সেটা এখানে মাসেল ড্যামেজ, সাধারণত কোনো কারণে মাসেল ইনজুরির কারণে আমাদের যদি পাম্প ফেলিয়ার হয়, তো মূলত আমাদের কার্ডিয়াক আউটপুট কমে যাবে। বিশেষ করে যদি বিভিন্ন কারণ আছে, এর মধ্যে মাসেল ইনজুরি যেটা বা মায়োকার্ডিয়াল ইনজুরি মূলত এটার জন্য দায়ী। এই মায়োকার্ডিয়াল ইনজুরি বিভিন্ন কারণে হতে পারে, হয়তো সামনে আমরা আলোচনা করব কি কারণে মায়োকার্ডিয়াল ইনজুরি হতে পারে। তাহলে এই মায়োকার্ডিয়াল ইনজুরি যদি কারণে যদি আমাদের পাম্প ফেলিয়ার হয় বা কার্ডিয়াক আউটপুট কমে যায়, এবং কার্ডিয়াক আউটপুট কমার জন্য ব্লাড প্রেশার কমে যাচ্ছে, এবং ব্লাড প্রেশার কমার জন্য যেটা সিস্টোলিক ব্লাড প্রেশার 90 মিলিমিটার মার্কারি কমার জন্য আমাদের পেরিফেরাল যে অর্গান যেগুলো আছে, যেমন স্কিন বলি আমরা, লিম বলি আমরা, অথবা আমাদের কিডনি বলি আমরা, অথবা ব্রেন বলি, তাহলে এগুলোতে যদি হাইপো পারফিউশন হয় বা পারফিউশন হয়, তাহলে আমাদের বিভিন্ন ধরনের সিমটম দেখা যাবে, যেগুলো আমরা সামনে আলোচনা করব। এই সিমটম গুলো যদি দেখা যাবে, এই কারণে এইগুলোকে আমরা একসাথে মিলে বলতেছি কার্ডিওজেনিক শক। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার প্যাথোফিজিওলজি অফ কার্ডিওজেনিক শক। প্যাথোফিজিওলজি আসলে অলরেডি আমরা কিছুটা আলোচনা করে দিছি। যে প্যাথোফিজিওলজি যদি আমরা বলি, সেটা হলো যে যদি আমরা ব্যাক ইয়েতে যাই সহজভাবে বোঝার জন্য, সেটা হলো যে আমাদের ব্লাড প্রেশার, আমরা শক বলতে যেটা বুঝি সেটা হলো যে রিডিউসড ব্লাড প্রেশার বা হাইপোটেনশন, যেটা বিশেষ করে সিস্টোলিক ব্লাড প্রেশার লেস দ্যান 90 মিলিমিটার মার্কারি হচ্ছে কি কারণে হবে? ডিউ টু বলছে রিডিউসড কার্ডিয়াক আউটপুট। এখন আমাদের কার্ডিয়াক আউটপুট কেন কমে যাবে? এই কার্ডিয়াক আউটপুট, যেহেতু আমরা কার্ডিওজেনিক শকের নিয়ে আমরা প্যাথোফিজিওলজি পড়তেছি, সুতরাং এই কার্ডিওজেনিক শকের জন্য হলো যে আমাদের কার্ডিয়াক কোনো যেটা কার্ডিয়াক আউটপুট কমবে ডিউ টু সাম পাম্প ফেলিয়ারের জন্য। এখন পাম্প ফেলিয়ার কেন হচ্ছে? ডিউ টু সাম কার্ডিয়াক মাসেলস ইনজুরি বা কার্ডিয়াক মাসেল ড্যামেজ। এখন এই ড্যামেজটা হতে পারে ডিউ টু মায়োকার্ডাইটিস, দ্যাট ইজ ইনফ্লামেশন অফ দ্য কার্ডিয়াক মাসেলস। এটা হতে পারে ডিউ টু মায়োকার্ডিয়াল ইনফাকশনের জন্য, অর্থাৎ বা ইসকেমিয়ার কারণে যেতে হতে পারে, বা মায়োকার্ডিয়াল ইনফাকশন যেটা বললাম যে কার্ডিয়াক মাসেল ড্যামেজ হচ্ছে ডিউ টু প্রলংড ইসকেমিয়া, যেটা মায়োকার্ডিয়াল ইনফাকশনের জন্য হতে পারে, অথবা ইভেন কোনো ইনফ্লামেশন বা ইনফেকশনের জন্য হতে পারে, লাইক এন্ডোকার্ডাইটিস বা সাম আদার রিজনস, যেখানে আমাদের কার্ডিয়াক মাসেলস ড্যামেজ হচ্ছে, ফলে পেশেন্টের হলো
কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে, ফলে ব্লাড প্রেশার কমে যাচ্ছে। এখন এই ব্লাড প্রেশার কমে যাওয়ার জন্য আসলে আমাদের কি জিনিসটুকু হয়, এটা আসলে শুধুমাত্র যেটা আমরা নেক্সট যেটা এটা তো একদিকে আমরা আলোচনা করলাম রেট্রোগ্রেড যেটার কারণে, আর যদি ফরওয়ার্ড আলোচনা করি আমরা যেটা আমাদের কার্ডিওজেনিক শকের কারণে কি জিনিসটা করতেছে, এবং এইটা মেকানিজম মোটামুটি বা এটা সব শকের জন্য একই। সেটা হলো যে আমাদের হাইপোপারফিউশন যখন টিস্যুতে হবে, এই টিস্যু হাইপোপারফিউশন হওয়ার জন্য স্বাভাবিকভাবে হাইপোপারফিউশন মানেটা হলো যে পরিমাণে অক্সিজেন সাপ্লাই লাগবে টিস্যুতে মেটাবলিজমের জন্য, সেই পরিমাণে অক্সিজেন সাপ্লাই আমাদের হবে না। যদি অক্সিজেন সাপ্লাই না হয়, আমরা জানি অক্সিজেনটা কি জন্য জরুরি, আমরা জানি অক্সিজেনটা অ্যারোবিক গ্লাইকোলাইসিস বলে, বা আমাদের গ্লাইকোলাইসিস যেটা যে মেকানিজম যেটা আছে, সেইটা মেকানিজমের জন্য আমাদের গ্লুকোজ ব্রেকডাউনের জন্য আমাদের আসলে অক্সিজেন দরকার। এখন অ্যারোবিক যেটা যদি অক্সিজেন যদি এরকম না হয়, তাহলে সেখানে কি হবে, অ্যানারোবিক যে সাইকেল যে আছে, অ্যানারোবিক যে মেটাবলিজম যেটা আছে সেটা কি স্টিমুলেট হবে। ফলে আমরা সবাই জানি যে অ্যানারোবিক মেটাবলিক স্টিমুলেশন হলে যেখানে ফলে দেখা যায় there will be produce of some lactic acids, especially in case of anaerobic cell cycle বা Krebs cycle যেটা যদি হয়, তাহলে যদি ল্যাকটিক অ্যাসিড যদি তৈরি হয়, আমরা বলি ল্যাকটিক অ্যাসিডোসিস হবে। এই ল্যাকটিক অ্যাসিডোসিস হওয়ার কারণে আমাদের এনভায়রনমেন্টের মধ্যে বেশ করে environment around the tissues or environment around the cells আর অলসো উইদিন দ্য ব্লাড আমাদের সাধারণত বলছে আমাদের পিএইচ এটা অ্যাসিডিক পিএইচ হবে, মানে পিএইচ কমে যাবে। এখন এই অ্যাসিডিক এর কারণে যে কোনো ধরনের একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত আমাদের টিস্যুগুলা বা সেলগুলো অ্যাসিডিক এনভায়রনমেন্ট টলারেট করতে পারবে, কিন্তু তার বেশি যদি অ্যাসিডিক এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় ফলে টলারেট করতে পারবে না। সো দেয়ার উইল বি সাম ড্যামেজ অফ দ্য টিস্যুজ, অলসো দ্য ড্যামেজ অফ দ্য সেলস অলসো, ফলে দেখা যাবে সেলস ড্যামেজ দেখা যাবে। আসলে এইটাই হলো আসলে আমাদের এই যে প্যাথোফিজিওলজি অফ দ্য শকস আর কার্ডিওজেনিক শক, এটা মূলত ধন্যবাদ তোমাকে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, হোয়াট আর দ্য কজেস অফ কার্ডিওজেনিক শক? কজেস অফ কার্ডিওজেনিক শক আমরা বললাম যে এই যে কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে ডিউ টু সাম পাম্প ফেইলার। এখন এই পাম্প ফেইলারটা কেন হবে, যদি আমরা বলি যে হার্টের পাম্পিং অ্যাকশনটা কারা দেয়, স্বাভাবিকভাবে হার্টের পাম্পিংটা হয় হলো ডিউ টু কন্ট্রাকশন অফ দ্য কার্ডিয়াক মাসেলস। এখন যদি কার্ডিয়াক মাসেলসে কোনো সমস্যা হয়, if there is any pathology involving the cardiac muscles, তাহলে আমাদের স্বাভাবিকভাবে পাম্প ফেলিয়ার হবে, দ্যাট ইজ আউটপুট কমে যাবে। এখন আমাদের কার্ডিয়াক মাসেলস আসলে কি কি জন্য ইনভলভ হতে পারে, এখন এই কার্ডিয়াক মাসেলস ইনভলভ হতে পারে একটা ডিউ টু মাইক্রাল ইনফ্রাকশন হতে পারে, একটা ডিউ টু কোনিক ইসকেমিয়ার জন্য, ইসকেমিয়ার জন্য টিস্যু ইনজুরি যেটা বলি আমরা, ইসকেমিয়া ইনডিউসড টিস্যু ইনজুরি আমাদের হতে পারে। তারপরে আমাদের বলে মায়োকার্ডাইটিস, দ্যাট ইজ ইনফ্লামেশন অফ দ্য মায়োকার্ডিয়াম জন্য বিভিন্ন এটা ইনফেকশাস, অথবা অটোইমিউন অনেক কারণ আছে, অটোইমিউন কারণে আমাদের ইনফ্লামেশনের প্রসেস হতে পারে, অথবা আমাদের যেটা বললাম there is some infection, so that is endocarditis আর মায়োকার্ডাইটিস যেটা হচ্ছে ইনফেকশনের কারণে আমাদের এই মাসেল ড্যামেজ হতে পারে, ফলে কার্ডিয়াক আউটপুট কমে যাবে এবং আমাদের কার্ডিওজেনিক শক হতে পারে। তবে আমরা যত কমন কারণ দেখি এই যে কার্ডিওজেনিক শকের মধ্যে, সেটা হলো কমনেস্ট কারণটা আমরা দেখি আসলে ডিউ টু ম্যাসিভ মানে হার্ট ড্যামেজ, দ্যাট ইজ ম্যাসিভ মায়োকার্ডিয়াল ইনফাকশন, স্পেশালি অ্যান্ট্রিওমায়োকার্ডিয়াল ইনফাকশন যদি হয়ে থাকে বা এক্সটেন্সিভ অ্যান্ট্রিওএমআই যদি হয়ে থাকে, তখন আমরা সাধারণত এই কার্ডিওজেনিক শক সাধারণত আমরা দেখে থাকি, এন্ড ইউজুয়ালি পাম্প ফেইলিয়ার। সুতরাং এই পাম্প ফেইলিয়ারের জন্য আমাদের এই যে কার্ডিওজেনিক শক হতে পারে। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য। স্যার, জেনারেল ফিচার অফ শক, শকে জেনারেলি কি কি ফিচার পাওয়া যায়? আচ্ছা, শকের জেনারেল ফিচার্স হবে, এখন যেটা আমরা বলতেছিলাম, যদি আমরা শকটা কি মানে কি প্যাথোফিজিওলজি যখন আলোচনা করতেছিলাম, সেই বিষয়ে যখন আমরা বলতেন যে শক হলে এই জিনিসটা আসলে কি হয়, প্যাথোলজিটা কি হয়, এটা যদি আমরা জানি তাহলে স্বাভাবিকভাবে আমাদের জেনারেল ফিচার্স কি হবে সেটা আমরা সহজভাবে মনে রাখতে পারবো। এখন আমরা বললাম যে শকের কারণে কি হয়, আমাদের পেরিফেরাল যে টিস্যুজ যেগুলো আছে, টিস্যুতে হাইপোপারফিউশন হয়। হাইপোপারফিউশন যদি হয়, এখন যদি আমাদের ধরো কিডনিতে যদি হাইপোপারফিউশন তাহলে কি হবে, ব্রেনে যদি হাইপোপারফিউশন হয় তাহলে কি হবে, আমাদের যদি ইভেন হার্টে তো হাইপোপারফিউশন হচ্ছে তাহলে কি হবে।
আর যদি আমাদের স্কিনে হাইপোপারফিউশন হবে বা লিম্বে যদি হাইপোপারফিউশন হয়, তাহলে আমাদের কি হবে? তাহলে যদি এরকম আমরা একটা একটা করে ধরি, তাহলে যদি আমাদের স্কিনে হাইপোপারফিউশন হয়, যদি আমাদের স্কিনে ব্লাড ফ্লো কমে যায়, তাহলে কি হবে? স্বাভাবিকভাবে স্কিনে যে টেম্পারেচার যেটা আছে বা স্কিনে যেটা আমরা বলি ওয়ার্ম টেম্পারেচার, ওয়ার্ম ফিলিং যেটা থাকে, সেই যে স্কিনের যে ওয়ার্মনেসটা এটা তৈরি হয় কোথায়? ডিউ টু ব্লাড ফ্লোর জন্য। এখন যদি আমাদের ব্লাড ফ্লো কমে যায় বা হাইপোপারফিউশন হয়, তাহলে স্বাভাবিকভাবে স্কিন তাহলে কি হয়ে যাবে? কোল্ড হয়ে যাবে। স্কিন কোল্ড এন্ড ক্লামি স্কিন, অর্থাৎ স্কিনে পারফিউশন কমে যাওয়ার জন্য আমরা ফিল করলে দেখবো যে স্কিন ঠান্ডা লাগতেছে। স্পেশালি অন্যান্য শুধুমাত্র সেপটিক শক ব্যতীত, সেপটিক শকে আবার স্কিন ওয়ার্ম দেখা যেতে পারে। এটা ব্যতীত অন্য যে সব ধরনের শকে আমাদের দেখা যাবে স্কিনের ফিলিংসটা হবে যে কিছু সোয়েটি থাকবে এবং হলো কিছু দেখা যাবে যে কোল্ড থাকবে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি যে আমাদের যেহেতু কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে, তাহলে পালসের আমাদের কি দেখা যাবে? আমরা পালস সেক্ষেত্রে পাবো লো ভলিউম পালস পাবো এবং স্বাভাবিকভাবে কম্পেনসেশন করার জন্য আমাদের ট্যাকিকার্ডিয়া পাওয়া যাবে। সাধারণত আমরা ট্যাকিকার্ডিক পালস পেয়ে থাকি। আচ্ছা, ব্লাড প্রেশার যদি আমরা মেজার করি, তাহলে ব্লাড প্রেশার তো স্বাভাবিকভাবে আমরা যেহেতু শক বলতেছি, সুতরাং শকের ক্ষেত্রে আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশারটা আমরা 90 নিচে সাধারণত পেয়ে থাকি। তাহলে আমরা ব্লাড প্রেশারটা কম পাবো। আচ্ছা, যদি আমাদের কিডনি ইনভলভমেন্ট হয় এবং কিডনিতেও যেহেতু পারফিউশন কমে যাবে, সুতরাং কিডনি পারফিউশন কমে গেলে আউটপুট কি হবে? আমাদের স্বাভাবিক আউটপুট কমে যাবে, যেটাকে আমরা বলতেছি অলিগুরিয়া হবে। যদি কিডনিতে পারফিউশন কমে যায়, ফলে ইউরিন আউটপুটও কমে যাবে, দ্যাট ইজ কল্ড অলিগুরিয়া হবে। আচ্ছা, যদি ব্রেনে পারফিউশন কমে যায়, ব্রেনে তাহলে সেই পেশেন্ট স্বাভাবিকভাবে একটা ডিসওরিয়েন্টেড হতে পারে, পেশেন্টের হলো একটু ড্রাউজিনেস হতে পারে ডিউ টু হাইপোপারফিউশন টু দ্য ব্রেন টিস্যুর জন্য, হাইপোপারফিউশন জন্য এটা ব্রেন টিস্যুর জন্য ড্রাউজিনেস হতে পারে। তাহলে এই যে বলে আমাদের যে পেরিফেরাল যে টিস্যুস যেগুলো আছে, এই পেরিফেরাল টিস্যুসে হাইপোপারফিউশন হওয়ার কারণে আমাদের এই যে বিভিন্ন ধরনের আসলে এই ফিচার গুলো আসলে আমরা পাবো। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আমাদের কাছে যখন একটা পেশেন্ট আসবে তখন কি স্যার আমরা সব জেনারেল সাইন গুলোই পাবো নাকি কিছু অন্যরকম পেতে পারি? আচ্ছা, স্বাভাবিকভাবে আসলে এক একটা জিনিস নির্ভর করে, কারণ অনেক সময় দেখা যায় যে রেনাল টিস্যু অনেক সময় হাইপোক্সিয়া কতটুকু টলারেট করবে, তার উপরে এখন যদি সে হাইপোক্সিয়াটা বেশি টলারেট করতে পারে স্বাভাবিকভাবে তখন পর্যন্ত হয়তো আউটপুট কম হবে। ফলে আসলে আমাদের যে হাইপোটেনশন যেটা আমরা বলতেছি, অর্থাৎ শকের মাত্রার উপরে ডিপেন্ড করতেছে যে আসলে কতগুলো ফিচার আসলে আমরা পাবো। এখন যদি কারো ব্লাড প্রেশার খুবই কমে যায়, যেমন ব্লাড ভলিউম খুব লস হলো বা খুব বমি বা ডায়রিয়া হলো, স্বাভাবিকভাবে তার যে ফিচার যেগুলো নিয়ে আসবে, যার হয়তো ব্লাড ভলিউম অল্প লস হয়েছে, স্বাভাবিকভাবে তার ফিচার হয়তো কম থাকবে বা অত বেশি থাকবে না। সুতরাং আসলে ইট ডিপেন্ডস অন দ্য আসলে ডিগ্রি অফ লোয়ারিং অফ দ্য ব্লাড প্রেশার, কতখানি ব্লাড প্রেশার কমতেছে, অর্থাৎ হাইপোটেনশন যেটা হচ্ছে, হাইপোটেনশন কতখানি হচ্ছে, এর ফলে এর উপর ডিপেন্ড করতেছে যে হাইপোটেনশন। কারণ আমাদের ল্যাকটিক অ্যাসিডোসিস যে তৈরি হবে, ল্যাকটিক অ্যাসিড, এই ল্যাকটিক অ্যাসিড যে পরিমাণ তৈরি হবে এটা ডিপেন্ড করতেছে আসলে আমাদের ডিগ্রি অফ হাইপোপারফিউশন উপরে। কারণ যত বেশি হাইপোপারফিউশন হবে, অর্থাৎ যত বেশি ব্লাড প্রেশার কম থাকবে, তত বেশি আমাদের ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হবে। ফলে ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশনের জন্য ল্যাকটিক অ্যাসিডোসিস হবে এবং স্বাভাবিকভাবে পিএইচ ফল করবে। সুতরাং এই যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট কতটুকু হবে এবং এর উপরে ডিপেন্ড করবে আসলে ইনজুরি টু দ্য টিস্যু। সুতরাং আমাদের এই যে এই টিস্যু ইনজুরিজ বলো বা ইভেন সিমটম বলো অথবা সাইন যেটা বলো বা ক্লিনিক্যাল ফিচার, সেটা ডিপেন্ড করবে হলো যে আমাদের আসলে ব্লাড প্রেশার কতক্ষণ ধরে কম আছে বা কত কম নিয়ে আমার ব্লাড প্রেশার নিয়ে আসলো, এর উপরে ভিত্তি করে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। তাহলে স্যার একটা পেশেন্ট যখন আসবে তখন একটা পেশেন্টের কি কি কমপ্লেন থাকবে? আচ্ছা, কমপ্লেন মূলত যেটা আসবে পেশেন্টের ওই যে ফিচার গুলো আমরা বললাম, সেটা হলো যে একটা হলো পেশেন্টের আন্ডারলাইং কজ, অর্থাৎ আমাদের যে এই কার্ডিওজেনিক শক হচ্ছে, এই কার্ডিওজেনিক শকের আন্ডারলাইং কি কারণ আছে, আন্ডারলাইং এর ফিচার নিয়ে আসবে এবং শকের ডিউ টু শক ইটসেলফ যে সাম ফিচার্স নিয়ে আমাদের কাছে আসবে এবং শকের কারণে ওই যে বলছে যে কমপ্লিকেশন যেগুলো হবে, দোজ অর্গান দ্যাট আর ইনভলভ, এর উপর এই ফিচার গুলো নিয়ে এসে আমাদের কাছে আসতে পারে। তাহলে একটা যদি বলি যে শকের ফিচার্স কি, স্বাভাবিকভাবে রোগীর ব্লাড প্রেশার কম থাকবে, ব্লাড প্রেশার কম থাকলে রোগী যেটা কম হচ্ছে উইকনেস,
ড্রাউজিনেস, তারপরে হলো স্বাভাবিকভাবে যে এটা ব্লাড প্রেশার কম থাকলে যেটা ইয়ে হবে যে ভার্টিগো, এই জিনিস নিয়ে আসলে রোগী আমাদের কাছে প্রেজেন্ট করবে। আর একটা যেটা বললাম যে আন্ডারলাইং কারণ, এখন যদি রোগীর মায়োকার্ডাইটিস নিয়ে যদি আমাদের কাছে আসে, এবং মায়োকার্ডাইটিস যেটা বললাম যে ডিউ টু ওই যে রিউমেটিক ফিভারের ইয়েটা হতে পারে, ডিউ টু অটোইমিউন কারণে বা ইমিউনোলজিক্যাল কারণে আমাদের হলো মায়োকার্ডাইটিস হতে পারে, অথবা পোস্ট ভাইরাল মায়োকার্ডাইটিস হতে পারে। এখন যে কারণে হোক, আমরা তো সেই আন্ডারলাইং ফিচার গুলো নিয়ে আমাদের থাকবে, যে রিউমেটিক ফিভার থেকে রিউমেটিক ফিভার, যদি ভাইরাল পোস্ট ভাইরাল হয় তাহলে ভাইরাল, তার আগে জ্বরের হিস্ট্রি থাকবে, তাহলে এই জিনিস নিয়ে সাধারণত আমাদের কাছে আসবে। অথবা রোগী যদি চেস্ট পেইন নিয়ে আমাদের কাছে আসবে, যদি রোগীর মায়োকার্ড ইনফ্রাকশন নিয়ে যদি রোগী প্রেজেন্ট করে বা ইস্কিমিয়া যদি প্রেজেন্ট করে, তাহলে রোগীর চেস্ট পেইন নিয়ে আমাদের সাথে চেস্ট পেইনের ফিচার গুলো থাকবে সাধারণত, সাথে সোয়েটিং এগুলো থাকতে পারে, বা ভমিটিং এগুলো থাকতে পারে। আর একটা স্বাভাবিক কমপ্লিকেশন, এখন কোন কোন অর্গান ইনভলভ হয়েছে, যদি ব্রেন ইনভলভ হয় তাহলে এই যে কনফিউশন, ড্রাউজিনেস এগুলো নিয়ে থাকবে। যদি কিডনি ইনভলভ হয় তাহলে এই যে অলিগুরিয়া নিয়ে সাধারণত আমাদের কাছে প্রেজেন্ট করবে। আর তো স্বাভাবিকভাবে ব্লাড প্রেশার বা পালস যেটা আছে, পালস টাইকিকার্ডিয়া, এগুলো নিয়ে তো এগুলো তো ফিচার থাকবেই। ধন্যবাদ তোমার। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আমরা একটা পেশেন্ট আসার পরে আমরা কোন কোন হিস্ট্রির প্রতি বেশি গুরুত্ব দিব? হিস্ট্রির প্রতি, যেহেতু রোগীটা কার্ডিওজেনিক শক নিয়ে আমাদের কাছে আসছে, এখন প্রথম জিনিসটা যেটা থাকবে, পেশেন্টের আমরা ব্লাড প্রেশার মাপলাম, পেশেন্টের শক পাচ্ছি, ব্লাড প্রেশার কম, সিস্টোলিক ব্লাড প্রেশার। এরপরে রোগীর কি হচ্ছে, দেখা যায় কোল্ড, ক্লামি, স্কিন সোয়েটেড, ঠান্ডা শরীর, পায়ে হাত দিতেছি আমরা, পায়ের পাতা ছেড়ে দেখলাম যে ঠান্ডা, হাত পা ঠান্ডা। স্বাভাবিকভাবে তখন আমাদের এটা নেওয়ার চেষ্টা, যে কারণ বের করে নেওয়ার যে চেষ্টা থাকবে, তখন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা হিস্ট্রি নেব। এটা কি স্বাভাবিক শকের কারণটা কি, এটা কি হাইপোভলিউমিয়া, নাকি এটা সেপটিক শক, নাকি এটা কার্ডিওজেনিক শক, নাকি অ্যানাফাইল্যাকটিক শক। স্বাভাবিকভাবে অ্যানাফাইল্যাক্সিস যদি থাকে, তখন আমরা কোনো একটা ড্রাগের অথবা কোনো খাবারের হিস্ট্রি, যেখান থেকে সাধারণত অ্যালার্জিটা হয়, সেই ধরনের আমরা হিস্ট্রি নেব, বা কোনো ড্রাগ হিস্ট্রি, ড্রাগের কারণে হতে পারে, ড্রাগের আমরা হিস্ট্রি নেব। আচ্ছা, তারপরে আমরা সেপটিক শক কিনা, এই জায়গায় জ্বর ছিল কিনা, বা ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন থেকে অনেক সময় সেপ্টিসিমিয়া হয়, ইউটিআই আছে কিনা, ইউটিআই একটা ইম্পর্টেন্ট কজ অফ দ্য সেপ্টিসিমিয়া অ্যাকচুয়ালি। সেক্ষেত্রে আমরা ইউটিআর কারণ, বা ফোকাস কোনো বডিতে কোনো ফোকাস আছে কিনা, বেশ করে স্কিনে কোনো ফোকাস আছে কিনা, যেখান থেকে সেপ্টিসিমিয়া হতে পারে, যে কোনো শরীরে যে কোনো জায়গায় বলস হতে পারে বা অ্যাবসেস থাকতে পারে, তাহলে সেখান থেকে আমরা হিস্ট্রিটা নেওয়ার চেষ্টা করবো, যে সোর্স অফ সেপ্টিসিমিয়া, আসলে সোর্স অফ ইনফেকশন কোথা থেকে আমার সেপ্টিসিমিয়ার সোর্সটা আসলো, তাহলে এটাকে আমরা এলিসিট করার চেষ্টা করব। তারপরে আমাদের স্বাভাবিকভাবে যদি হাইপোভলিউমিক শক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ব্লাড লস আছে কিনা, বা ওই যে ভমিটিং বা ডায়রিয়া আছে কিনা, সেগুলো হিস্ট্রি নেব। আর কার্ডিওজেনিক শক, যদি কার্ডিওজেনিক শক সাসপেক্ট করি, তাহলে সেক্ষেত্রে আমাদের আসলে ওই ক্ষেত্রে হিস্ট্রি নিতে হবে, যে কোনো রোগীর যে চেস্ট পেইন আছে কিনা, বা রোগীর চেস্ট পেইনের সাথে সোয়েটিং আছে কিনা, ভমিটিং আছে কিনা, যেটা দ্যাট সাজেস্টিভ অফ মাইগ্রেন ইনফ্রাকশন। সেগুলোকে আমরা, অথবা রোগীর কোন ইসিজি করার আছে কিনা, এর মধ্যে দেখা যায় রোগীর সাথে ইসিজি নিয়ে আসছে, ইসিজি তুমি পাইলে ইনফ্লুএমআই, বা রোগীতে পাইলে এক্সটেন্সিভ এন্টেরোমাইগ্রেন ইনফ্রাকশন, স্পেশালি তুমি এগুলো পাইলে, তখন তুমি হয়তো কাজটা সাসপেক্ট করো স্বাভাবিকভাবে দিস পেশেন্ট মে হ্যাভ কার্ডিওজেনিক শক ডিউ টু মাইগ্রেন ইনফ্রাকশন, এক্সটেন্সিভ মাইগ্রেন ইনফ্রাকশন, অথবা এন্টেরোমাইগ্রেন ইনফ্রাকশনের জন্য এটা হতে পারে। আর হলো অথবা ভাইরাল মায়োকার্ডাইটিস বা অন্য কোনো মায়োকার্ডিস আছে কিনা, বা এন্ডোকার্ডিস আছে কিনা, এইগুলো সাসপেক্ট করে সেক্ষেত্রে অ্যাকর্ডিংলি you have to take the history. ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আমরা যখন এক্সামিনেশন করব পেশেন্টের, স্যার জেনারেলি আমরা কি কি ফিচার পাবো, আর পিকোডিয়াম এক্সামিনেশন করলে আমরা কি পাবো? আচ্ছা, সাধারণত আমরা যেটা হচ্ছে এক্সামিনেশন করে যে ফিচার আমরা গুলো আসলে পাবো, সেটা হলো যে আমরা যদি স্কিন দেখি, আমরা জেনারেল এক্সামিনেশনের ক্ষেত্রে স্পেশালি দেখা যাবে স্কিন কোল্ড, ক্লামি, অথবা যদি আমরা পাই, যদি সেপ্টিসিমিক শক পাই, তখন অনেক সময় দেখা যাবে স্কিন ওয়ার্ম থাকতে পারে। এই ক্ষেত্রে জ্বর যে রোগী টেম্পারেচার থাকতে পারে। আর হলো যে পালস দেখবো আমরা, ট্যাকিকার্ডিয়া থাকবে, অলওয়েজ উইল গেট ট্যাকিকার্ডিয়া ইউজুয়ালি। তবে ব্লাড প্রেশার তো লো ব্লাড প্রেশার না পাবো, সিস্টোলিক ব্লাড প্রেশার ইজিলি লেস দ্যান 90 মিলিমিটার মার্কারি। তারপরে আমাদের সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা একটু ইউরিন আউটপুটও তো অংশ, সেক্ষেত্রে ইউরিন আউটপুট আমরা দেখবো যে আসলে ইউরিন আউটপুট কতখানি হচ্ছে, সেটাও আমরা দেখবো যে সেক্ষেত্রে হয়তো অলিগুরিয়া হচ্ছে,
তারপরে আবার যে অলিগুরিয়া হওয়ার কারণে এমনও হতে পারে যে দেখা যাবে যে যে কোন কিডনি যদি বেশি ইনভলভ হয়, আউটপুটও কমে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় চোখ মুখ যেটা বলে ফোলা বা এরকম যেটা আনইউজুয়াল যদি এগুলা, যে এটা হতে পারে আর কি এর ক্ষেত্রে। আচ্ছা, তারপরে হলো প্রিকর্ডিয়াম এক্সামিনেশনের ক্ষেত্রে আসলে আমরা যদি সুনির্দিষ্টভাবে মাইক্রো ইনফাকশন বা মায়োকার্ডাইটিস বা আমাদের যে ভাইরাল পোস্ট ভাইরাল মায়োকার্ডাইটিস অথবা হলো রিউমেটিক ফিভারের কারণে মায়োকার্ডাইটিস, এগুলোর জন্য আসলে ওই ধরনের স্পেসিফিক ফিচার পাবো। যদি দেখা যায় আমার এক্সটেন্সিভ এন্ট্রোএমআই এর কারণে কোনো প্যাপিলি মাসেল ডিসরাপশন বা প্যাপিলারি হয়েছে, সেটাই যদিও সাধারণত আমরা 3 দিন বা 5 দিন আগে প্যাপিলি মাসের রাপচার বা এগুলোর জন্য সাধারণত পাই না কোনো মারমার টার্ম, সুতরাং সেক্ষেত্রে আমাদের প্যাপিলি মাসের রাপচার যদি 3 দিন না হওয়া পর্যন্ত পাই না, এটা 3 দিন পরে আমরা পাইতে পারি যে কার্ডিওজেনিক শক হয়েছে, যদি প্যাপিলি মাসের রাপচার হয়েছে, তখন যদি আমরা অস্কালটেট করি সেক্ষেত্রে আমরা দেখা যায় কোনো সিস্টোলিক মারমার পেতে পারি ডিউ মাইট্রাল রিগার্জিটেশন, মাইট্রাল রিগার্জিটেশনের কারণে আমরা এই মারমারটা পেতে পারি। আচ্ছা, এরিয়াল মাইগ্রেন ইনফেকশনের জন্য বা ইনফ্লুয়েমাই থাকলে অনেক সময় দেখা যায় আমরা এরকম এমআর এর মারমার পেতে পারি যদি প্যাপিলি মাসেল রাপচার হয়। এছাড়া যদি রিউমেটিক ফিভারের কারণে হয়, তাহলে যদি রিউমেটিক ফিভারের কারণে যদি অলরেডি বিভিন্ন ভালভের ইনভলভমেন্ট হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে বুলাইটিসের জন্য আমরা বিভিন্ন ধরনের মারমার পেতে পারি। আর যদি এন্ডোকার্ডাইটিস হয়, এন্ডোকার্ডাইটিসের ক্ষেত্রে আমরা আসলে এন্ডোকার্ডাইটিসের বিভিন্ন ধরনের মারমার পেতে পারি। তাহলে এই অ্যাকর্ডিং টু আসলে আমাদের এর কজ আমরা সেই হিসাবে আমরা ওই প্রিকর্ডিয়ামে ওই ধরনের আমরা ফিচার পেতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আমরা কি কি ইনভেস্টিগেশন করব? স্থায়ীভাবে ইনভেস্টিগেশন করার জন্য একটা হলো যে আমাকে যেহেতু কার্ডিওজেনিক শক যেটা আছে এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, সুতরাং ক্লিনিক্যাল ডায়াগনোসিস আমাকে করার জন্য যে শক আমরা হচ্ছে ডায়াগনোসিস জন্য আমাদের ব্লাড প্রেশার মেশিনই যথেষ্ট, কারণ এটা কার্ডিয়াক কি কারণে হচ্ছে এটাকে বের করার জন্য আমাদের আসলে কিছু ইনভেস্টিগেশন করতে হবে। এখন ইনভেস্টিগেশন যদি মাইক্রো ইনফাকশনের জন্য যদি হয়ে থাকে, সেক্ষেত্রে বলছে আমরা ইসিজি করতে পারি, এক্স-রে করতে পারি। এক্স-রে অনেক সময় দেখা যাবে আমার কার্ডিওজেনিক শকের সাথে আমাদের কার্ডিয়াক ফেলিয়ারও থাকতে পারে, যেহেতু পাম্প ফেলিয়ার হবে, সুতরাং লেগ ভেন্ট্রিকুলার ফেলিয়ারও ফিচার আমরা পেতে পারি হলো যে মাইক্রো ইনফাকশনের জন্য বা কার্ডিওজেনিক শকের সাথে সাথে। আচ্ছা, আর হলো ইনভেস্টিগেশনের মধ্যে স্বাভাবিক ট্রোপোইন আই যেটা আছে, অনেক সময় ট্রোপোইন আই পাঠায় আমরা ট্রোপোইন আই বাড়তি পাবো, বা যেহেতু ফেলিয়ার থাকে সুতরাং ফেলিয়ারের কারণে আমরা এনটি-প্রো বিএনপি লেভেল যেটা আছে সেটা আমরা বাড়তি পাবো। আর যেটা আছে যে স্বাভাবিকভাবেই এটা কমপ্লিকেশন বা জটিলতা দেখার জন্য আমাদের কিডনি ইনভলভ হয়েছে কিনা, সেক্ষেত্রে আমরা কিডনির ইউরিন আরই করতে পারি, সিরাম ক্রিয়েটিনিন করতে পারি, বা ইউরিয়া পরীক্ষা করতে পারি। এটা হলো তোমার আমাদের অলিগুরিয়া যেটা হচ্ছে, অলিগুরিয়ার কারণে ইভেন রেনাল ফেলিয়ার ডেভেলপ করতে পারে। আমরা রেনাল ফেলিয়ার ডেভেলপ করার জন্য রেনাল ফেলিয়ার ডেভেলপ করছে কিনা সেটা তখন আমরা ইনভেস্টিগেশন সেভাবে ওইভাবে অ্যাকর্ডিংলি ইনভেস্টিগেশন করতে পারি। তাহলে এখন এই যে কমপ্লিকেশন দেখার জন্য আমাদের এই ইনভেস্টিগেশন আর কার্ডিওজেনিক শকের আসলে কি কারণে হচ্ছে সেটা দেখার জন্য ইনভেস্টিগেশন করতে পারি। আরটা হলো যে ইকোকার্ডিওগ্রাফি। এখন ইকোকার্ডিওগ্রাফি দ্বারা কোনটা ডিফারেন্সিয়েট করতে পারবো আমরা কি ইকোকার্ডিওগ্রাফি মাইক্রো ইনফেকশনের জন্য হচ্ছে, নাকি আসলে মায়োকার্ডাইটিসের জন্য হচ্ছে, নাকি ইনফেক্টিভ এন্ডোকার্ডিসের কারণে তার আসলে এই যে কার্ডিওজেনিক শক হচ্ছে, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। সেটা হলো ইকোকার্ডিওগ্রাফি উইথ কালার ডপলার স্টাডি দ্বারা। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার এইসব পেশেন্টের ক্ষেত্রে ম্যানেজমেন্ট প্ল্যানটা কেমন হবে? আচ্ছা, ম্যানেজমেন্ট প্ল্যানটা খুবই গুরুত্বপূর্ণ। কার্ডিওজেনিক শক যেটা আছে, শকের ক্ষেত্রে বলা হয় মর্টালিটি 70 to 80% মর্টালিটি ইভেন ইন ডেভেলপড কান্ট্রিজে। সুতরাং যদি তার মানে আমাদের কার্ডিওজেনিক শক যদি বলে থাকি যে আমার ব্লাড প্রেশার কম হচ্ছে ডিউ টু কার্ডিয়াক ফেইলিয়ারের জন্য বা কার্ডিয়াক মাসেল ইনজুরির জন্য, তখন বুঝতে হবে যে আমাদের দেয়ার ইজ হিউজ অ্যামাউন্ট অফ কার্ডিয়াক মাসেল ড্যামেজ। সুতরাং সেই ক্ষেত্রে রোগী সার্ভাইভ করার একটা সম্ভাবনা কম থাকে। যে বলছি যে 70 থেকে 80% মর্টালিটি থাকে। এখন যে 70-80% মর্টালিটি শুধু, সেক্ষেত্রে এই কার্ডিওজেনিক শক নিয়ে আসলে আমাদের কি করতে হবে, যেহেতু কার্ডিওজেনিক শক নিয়ে আসলে আমাদের ব্লাড প্রেশার কমে যায়, সুতরাং ব্লাড প্রেশার বাড়ানোর জন্য আমাদেরকে ওষুধ দিতে হবে। সেক্ষেত্রে ব্লাড প্রেশার বাড়ানোর ওষুধ কি, যে আমরা আইনোট্রপস আমরা বলে থাকি। আইনোট্রপস কি বলা আছে, যেমন নেফ্রিন, নরএপিনেফ্রিন বা এপিনেফ্রিন বা অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন,
আমরা এই যে ইনফিউশন অ্যাড্রিনালিন নরঅ্যাড্রিনালিন ইনফিউশন দিয়ে থাকি যে ব্লাড প্রেশার বাড়ানোর জন্য আমরা। আচ্ছা, আর হলো যেটা আছে সেটা হলো অন্যান্য সাপোর্টিভ ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি, যেমন যদি মাইগ্রেন ইনফাকশন হয় তাহলে মাইগ্রেন ইনফাকশনের যে ট্রিটমেন্ট আছে সেটা আমরা দিতে থাকবো। আচ্ছা, তারপরে যদি আমাদের দেখা যাচ্ছে যে বা অন্যান্য কারণ যেটা আছে সেই কারণে যদি ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস অথবা আমাদের যেটা বলে যে রিউম্যাটিক যদি থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাকর্ডিংলি যে কারণের জন্য হচ্ছে সেই কারণে চিকিৎসা দিব। আচ্ছা, তারপরে যদি আমাদের আউটপুট না বাড়ে, এই আউটপুট না বাড়লে তখন আমাদের কিছু কিছু আমাদের ব্যবস্থা করা আছে, যেমন সেটা হলো যে আমরা এই পাম্পিং এটা বাড়ানোর জন্য অনেক আইএবিপি বলে, আইএবিপি হলো বেলুন কাউন্টার পালসেশন বলে। হ্যাঁ, তাহলে বেলুন আমরা বলি যে আমাদের আউটা যেটা আছে আউটাতে বেলুন দিয়ে আমরা কার্ডিয়াক পারফিউশন বাড়ানোর জন্য আমাদের একটা আইবিপি বলে যে বেলুন দিয়ে আমরা পারফিউশন, এটা বেশ করে কার্ডিয়াক পারফিউশন আমরা বাড়াতে পারি। যে কার্ডিয়াক পারফিউশন বাড়াইলে স্বাভাবিকভাবে আমাদের আউটপুটও ভালো হয়। আর আমরা যদি তারপরেও রেসপন্স না করে তাহলে সেক্ষেত্রে অনেক ধরনের হলো কিছু কিছু লেট আমরা বলি লেট চিকিৎসা আছে, যে সেগুলো যে ভেন্টিকুলার ডিভাইস যেটা আছে ডিভাইস হবে, অথবা তারপরে অনেক সময় দেখা যাচ্ছে যে মানে ভেন্টিকুলার অ্যাসিস্ট ডিভাইস বলি আমরা অ্যাসিড ডিভাইস দিতে পারি, অথবা ইভেন কার্ডিয়াক ট্রান্সপ্লান্ট এগুলোরও প্রয়োজন হতে পারে যদি আমাদের ম্যাসিভ কার্ডিয়াক ড্যামেজ হয়ে থাকে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, কার্ডিওজেনিক শক আর হচ্ছে হার্ট ফেলিওর দুইটা কি সেম? পার্থক্য করবো কিভাবে? আচ্ছা, কার্ডিওজেনিক শক আর হার্ট ফেলিয়ার আসলে আমরা যদি একটা বলে থাকি যে ওই ছোটবেলায় পড়ছো না যে সমস্ত ক্ষারকই ক্ষার কিন্তু সমস্ত ক্ষার ক্ষারক না, জিনিসটা যদি এরকম বলা হয়ে থাকে যে সব কার্ডিওজেনিক শকই হলো আসলে হার্ট ফেলিয়ার, কিন্তু সব হার্ট ফেলিয়ারই কার্ডিওজেনিক শক না। এখন কার্ডিওজেনিক শক যেটা আছে শকের মধ্যে সাধারণত হার্ট ফেলিয়ারের ফিচার থাকবে, কিন্তু আমরা যেটা বলবো হার্ট ফেলিয়ার সাথে যদি আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার লেস দ্যান 90 মিলিমিটার মার্কারি হয় সেটাকে নামিয়ে আসলে কার্ডিওজেনিক শক, অর্থাৎ লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার অ্যালং উইথ আমাদের ব্লাড প্রেশার যদি আমাদের সেক্ষেত্রে অর্থাৎ কার্ডিয়াক মাসেল, আমাদের তো হার্ট ফেলিয়ারও ড্যামেজ হবে যেহেতু কার্ডিয়াক মাসেল ড্যামেজের জন্য বা ইনজুরির জন্য হয়ে থাকে হার্ট ফেলিয়ার, কিন্তু হার্ট ফেলিয়ারের মাত্রা যেটা আছে যদি এত বেশি পরিমাণে কার্ডিয়াক মাসেল ইনজুরি হয় যেখানে আমাদের ব্লাড প্রেশার যেটা আছে ব্লাড প্রেশার মেনটেন হচ্ছে না, ব্লাড প্রেশার সিস্টেমিক ব্লাড প্রেশার আমাদের লেস দ্যান 90 মিলিমিটার মার্কারি, তখনই আসলে আমরা এটাকে বলবো কার্ডিওজেনিক শক। অর্থাৎ সমস্ত কার্ডিওজেনিক শকের মধ্যে আসলে হার্ট ফেলিয়ারের ফিচার থাকবে, কিন্তু হার্ট ফেলিয়ার যতক্ষণ পর্যন্ত ব্লাড প্রেশার 90 মিলিমিটার মার্কারি নিচে না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে কার্ডিওজেনিক শক বলবো না। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আমরা কার্ডিওজেনিক শক আর হাইপোভলিমিক শক এই দুইটার মধ্যে কিভাবে পার্থক্য করব? আচ্ছা, এই ক্ষেত্রে আসলে হিস্ট্রিটা একটু গুরুত্বপূর্ণ জিনিস এবং কিছু ইনভেস্টিগেশন গুরুত্বপূর্ণ জিনিস। এখন যদি হাইপোভলিমিক শক যদি হয় তাহলে সেক্ষেত্রে রোগী সাধারণত আমরা হিস্ট্রি পাবো দ্যার ইজ এ লস অফ দ্য ব্লাড ভলিউম আর লস অফ দ্য ফ্লুইড, এই দুইটার যে কোনো একটা হিস্ট্রি থাকবে। সেক্ষেত্রে যেমন ভলিউম ডিপ্লিশন বা ভলিউম লস বা ফ্লুইড লস হবে, সেক্ষেত্রে ভমিটিং, ডায়রিয়া, অথবা তোমার ওই যে ব্লাড লস, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল ইনজুরি বা যে কোনো ধরনের যে হেমাটেমেসিস, ম্যালিনা, এই ধরনের কোনো না কোনো আসলে হিস্ট্রি থাকবে যে ব্লাড লসের ইন কেস অফ হাইপোভলিমিক শক। বা ইন কেস অফ কার্ডিওজেনিক শকের মধ্যে সাধারণত যেহেতু কমনেস্ট কারণ হলো আমার মাইক্রোলার ইনফ্রাকশন বা মাইক্রোলার ইনজুরি বা ইসকেমিয়া, সেক্ষেত্রে সাধারণত রোগী কমপ্লেন্স অফ চেস্ট, সাডেন সিভিয়ার চেস্ট পেইন and along with sweating, along with vomiting, এরভাবে সাধারণত মানে মাইক্রো ইনফেকশন হলে সাধারণত রোগীরা যেভাবে হিস্ট্রি দেয় ইউজুয়ালি সাধারণত রোগীরা এইভাবে হিস্ট্রি দিবে। আর আমরা অন্যান্য ব্লাড প্রেশার বা অন্য পালস টাস আসলে এগুলো সবই এরকম পাবো, যেমন কোল্ড, ক্লামি, স্কিন সবই আছে, কিন্তু ইনভেস্টিগেশন যখন আমরা পাবো স্বাভাবিকভাবে আমাদের যে ট্রোপোইন আই যেটা মাইক্রো ইনফেকশনে বাড়তে থাকে, বা অ্যান্টিপ্রোবিএনপি বা বিএনপি লেভেল যেটা আমাদের বাড়তে থাকে, বা ইসিজি চেঞ্জ যেটা আমরা পাচ্ছি, এই ইসিজি এসটি এলিভেশন বা এসটি ডিপ্রেশন বা ইসকেমিয়ার যে ফিচার আমরা গুলো পাবো, এই জিনিসগুলো আমরা আসলে কার্ডিওজেনিক শকে পাবো না। আর একটা হলো যে ইকোকার্ডিওগ্রাফিতে আমরা ওই ইনজুরি হলে অথবা যে ফিচার আমরা আসলে ইকোতে ডায়াগনোসিস করতে পারবো। হাইপোভলিমিক যদি হয় তাহলে সেক্ষেত্রে আসলে কোন ধরনের
যেখানে আমাদের হাইপোকাইনেশিয়া বা কাইনেশিয়া বা লেস মুভমেন্ট অফ দ্য কার্ডিয়াক মাসেলস আমরা যেটা বলবো বা ইজেকশন ফ্রাকশন বলে যেটা কমে যাবে ইন কেস অফ কার্ডিওজেনিক শক, কিন্তু হাইপোভলিমিক শকে আসলে এইভাবে ইজেকশন ফ্রাকশন কমবে না, বরং ইজেকশন বাড়তেও পারে। এইভাবে আসলে আমরা ডিফারেন্সিয়েট করব ফ্রম হাইপোভলিমিক শক ফ্রম কার্ডিওজেনিক শক। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার কার্ডিওজেনিক শক আর সেপটিক শক, স্যার আমরা জানি সেপটিক শকে টেম্পারেচার বেশি থাকে, কিন্তু স্যার আদার্স ফিচার কিভাবে পার্থক্য করবো স্যার? আচ্ছা, স্বাভাবিকভাবে তখন সেক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়েট করা, সেক্ষেত্রেও বললাম হিস্ট্রি ইজ অলওয়েজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন মেডিকেল সায়েন্স, স্পেশালি যে কোনো জিনিসের ডায়াগনোসিস, প্রপার ডায়াগনোসিসের ক্ষেত্রে। এখানে যেমন আমরা কার্ডিয়াক শকের হিস্ট্রি তো আমি আলোচনাই করলাম যে কি কি হিস্ট্রি নিয়ে থাকবে, আর সেপটিক শকের মধ্যে সাধারণত রোগী হিস্ট্রি দিবে যে এই হচ্ছে কয়েকদিন ধরে তার জ্বর ছিল এবং দেখা যাবে যে অর্গান তার ইনভলভমেন্ট, অর্থাৎ যে অর্গানে তার ইনফেকশনটা ছিল এবং ওখান থেকে আবার ইনফেকশনটা ব্লাডে আসছে, ওই অর্গানে তার ফিচার থাকবে। যেমন আমি যেটা বলি ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন যেটা বললাম, বার্নিং সেন্সেশন ডিউরিং মিকচুরেশন, বা ইভেন দেখা যাবে যে লো আউটপুট বা ফ্রিকোয়েন্সি, ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ দ্য মিকচুরেশন, এই যে জিনিসগুলো ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন হলে যেটা হবে। অথবা যদি স্কিনে যদি কোনো ধরনের কোনো বয়েলস বা ইয়ে থাকে, তবে সেক্ষেত্রে সে বলবে যে এখানে ব্যথা করে বা এখানে হচ্ছে, অথবা যেখানে অ্যাবসেস থাকবে যে অর্গানে, যদি সেটা লাংসে অ্যাবসেস হয়, তাহলে ওই যে অর্গান যেটা ইনভলভ হলো সেই অর্গান স্পেসিফিক তার আসলে কমপ্লেন থাকবে বা ওই ধরনের হিস্ট্রি সে আসলে দিবে। সাথে সাথে সে রেজ টেম্পারেচারে হিস্ট্রি দিবে যে আমার জ্বর হচ্ছে। আর যে ইয়ে করার সময় যেটা আমরা এক্সামিনেশন করার সময় যে এই ক্ষেত্রেও আমার ট্যাকিকার্ডিয়া পাবো, দুই ক্ষেত্রেই ব্লাড প্রেশার দুই ক্ষেত্রেই কম পাবো, কিন্তু সেপ্টিসিমিয়ার ক্ষেত্রে বলে আমার সেপটিক শকের ক্ষেত্রে আমার টেম্পারেচারটা রেস্ট পাবো, কিন্তু কার্ডিওজেনিক শকের ক্ষেত্রে আমরা স্কিন পাবো, কোল্ড ক্লামি স্কিন পাবো। আর হলো সেই ইনভেস্টিগেশন দিয়ে মূলত আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। সেই ক্ষেত্রে সেপটিক শক হলে আমাকে অবশ্যই ব্লাড কালচার পাঠাইতে হবে, এবং ব্লাড কালচার পাঠায় স্বাভাবিক ব্লাড কালচারে আমরা সেক্ষেত্রে অর্গানিজমটা ডিটেক্ট করতে পারবো যে হুইচ অর্গানিজম ইজ রেসপন্সিবল ফর দি সেপটিক শক। আর সেক্ষেত্রে অ্যাকর্ডিংলি আমরা হয়তো অনেক এম্পিরিক্যাল ট্রিটমেন্ট আমরা শুরু করে দিই, অথবা সেক্ষেত্রে আমরা অ্যাকর্ডিং টু আওয়ার কালচার সেন্সিটিভ রিপোর্ট উই ক্যান স্টার্ট দ্য অ্যান্টিবায়োটিক্স। আচ্ছা, আর হলো যে স্বাভাবিকভাবেই এই আমাদের কার্ডিওজেনিক শক কিনা, সেক্ষেত্রে আমাকে ইনভেস্টিগেশন যে বললাম ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, সাম বায়োকেমিক্যাল প্যারামিটার্স লাইক troponin I or CKMB or NT-proBNP level or BNP level, এগুলো আমাদের সাথে রেজিস্ট হবে। আর আমরা ইকোকার্ডিওগ্রাফি করলে you can diagnosis there is maybe some hypokinesia or akinesia or any type of dyskinesia may be present. এগুলো এক্সরেতে আমরা will see there is a pulmonary congestion or there is a congestion, even there may be bilateral congestion or bilateral pleural effusion also, even there may be cardiomegaly also. তাহলে এইভাবে আসলে আমরা এক্সরে, ইসিজি, তারপরে ব্লাড, এইভাবে আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে ডিফারেন্সিয়েট করে আমরা কনফার্ম করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আমরা জানি কার্ডিওজেনিক শকের একটা কারণ হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, কিন্তু স্যার সকল মায়োকার্ডিয়াল ইনফার্কশন পেশেন্টেরই কি কার্ডিওজেনিক শক ডেভেলপ করে? না, স্বাভাবিকভাবে আসলে ওই যে আমরা করলাম যে কার্ডিওজেনিক শক আসলে ডেভেলপ কেন করবে, এই যে প্যাথোজেনেসিস বা প্যাথোফিজিওলজি যেটা আমরা আলাপ করছিলাম, যে আমাদের এই পরিমাণে কার্ডিয়াক মাসেল ইনজুরি বা ড্যামেজ হতে হবে, যে পরিমাণে ইনজুরি হলে আমার পাম্প ফেলিয়ার হবে, সেই ফলে আমাদের কার্ডিয়াক আউটপুট কমে যাবে, ফলে আমার ব্লাড প্রেশারও কমে যাবে, সিস্টোলিক ব্লাড প্রেশার স্পেশালি। তাহলে আমাদের এই যে মাইগ্রেন ইনফ্রাকশন হলেই হবে না, যেমন ইনফ্লোএমআই বা সেন্ট্রোসেপ্টাল এমআই বা সেপ্টাল এমআই, যেখানে যদি আমাদের কার্ডিয়াক মাসেল বা কার্ডিয়াক ড্যামেজ একটু কম থাকে, বা নন এলিভেটেড এমআই যেখানে আমাদের কার্ডিয়াক মাসেল ইনজুরি বা কার্ডিয়াক মাসেল ড্যামেজ কম থাকতেছে, সেখানে কিন্তু আমাদের দেখা যাবে যে হার্ট ফেলিয়ার অথবা কার্ডিওজেনিক শক হওয়ার সম্ভাবনা কমবে বা কম থাকবে। যদি ড্যামেজ যত বেশি হবে তত বেশি কার্ডিওজেনিক শক হবে। ড্যামেজ যদি মাঝারি হয় তাহলে হার্ট ফেলিয়ার থাকে, ড্যামেজ যদি অল্প হয় তাহলে রোগীর অন্যান্য ফিচার থাকবে, কিন্তু পেশেন্ট মে নট হ্যাভ এনি হার্ট ফেলিয়ার or may not have any cardiogenic shock. ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার একটা শকের পেশেন্ট আসলো, আমাদের তো কারণ এক্সক্লুড করতে সময় প্রয়োজন যে কোন শক হয়েছে, তো স্যার তখন ইমিডিয়েট ম্যানেজমেন্ট হিসেবে আমরা কি শুরু করব? আচ্ছা, ইমিডিয়েট ম্যানেজমেন্ট হিসেবে যেটা আছে
স্বাভাবিকভাবে তখন এই জিনিসটুকু আমাদের আইনোট্রপস বলে। আসলে এই আইনোট্রপস আমাদের সবারই লাগবে। আমরা সেটা সেপটিক শক হোক বা এটা আমাদের কার্ডিওজেনিক শক হোক অথবা হাইপোভলিউমিক শক হোক। তবে হাইপোভলিউমিক শকের ক্ষেত্রে যদি যতক্ষণ পর্যন্ত আমরা ভলিউম রিপ্লেসমেন্ট না দিব ততক্ষণ পর্যন্ত আসলে রোগীর খুব বেশি ইমপ্রুভমেন্ট হবে না। যদি হাইপোভলিউমিক যদি আমি ডায়াগনোসিস করতে পারি সেক্ষেত্রে আমাদের আসলে ইয়েটা ওই ভলিউম দ্রুত রিপ্লেসমেন্ট করে দেওয়াই ভালো। আর কার্ডিওজেনিক শকের ক্ষেত্রে অবশ্যই খুব সাবধানে আমার এই বেশ করে ফ্লুইড রিপ্লেসমেন্ট বা ফ্লুইড দেওয়ার ক্ষেত্রে আমাকে সাবধান থাকতে হবে, কেননা এই ক্ষেত্রে আমার ফেইলিয়ার আরো অ্যাগ্রেভেট করতে পারে বা আমার শক আরো অ্যাগ্রেভেট করতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আমরা সেক্ষেত্রে আমরা ক্যাপিলারি ওয়েস্ট প্রেশার বলে সাধারণত, সেক্ষেত্রে আমরা মনিটরিং করে সাধারণত আমরা সেক্ষেত্রে যদি ফ্লুইড লাগে আমরা সেক্ষেত্রে ফ্লুইড দিব। আর সেপটিক শকের ক্ষেত্রে আমরা ফ্লুইড দেই এবং সাথে এই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকটা আসলে আমার সেপটিক শকের ক্ষেত্রে জরুরি। আর অ্যানাফাইলাক্টিক শকের ক্ষেত্রে আমরা ফ্লুইড দিতে পারি এই অবশ্যই, এবং সেক্ষেত্রে আর একটু জরুরি সেটা হলো যেমন আমরা আইভি অ্যাড্রিনালিন দেই বেশ অ্যানাফাইলাক্টিক শকের ক্ষেত্রে। আর সেক্ষেত্রে আমরা দেখা যায় অ্যান্টিহিস্টামিন জাতীয় কোনো কিছু যেটা আছে, অ্যান্টিহিস্টামিন জাতীয় এগুলো আমরা সাধারণত অ্যানাফাইলাক্টিক শকের ক্ষেত্রে দিয়ে থাকি। তবে এই ক্ষেত্রে আইভি অ্যাড্রিনালিন লাইফ সেভিং ড্রাগ সাধারণত। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে কার্ডিওজেনিক শক বোঝানোর জন্য। স্যার আমরা যদি একটু সামারি করতে চাই, কি কি পয়েন্ট অবশ্যই মনে রাখতে হবে কার্ডিওজেনিক শক? সামারি করার ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হলো যে কার্ডিওজেনিক শক কি এর পয়েন্ট গুলা। তো কার্ডিওজেনিক শকে বা যে শকের ক্ষেত্রে একটা ফিচার মনে রাখা হলো যে সবচেয়ে একটা সিস্টোলিক ব্লাড প্রেশার লেস দ্যান 90 মিটার মার্কারি কম থাকবে। এখন 90 মিটার শকটা কেন হবে? শকটা আমাদের রিডিউসড কার্ডিয়াক আউটপুটের জন্য হবে। এখন রিডিউসড কার্ডিয়াক আউটপুট কি কারণে হতে পারে? বলছে একটা হাইপোভলিউমিয়ার জন্য হতে পারে, একটা আমার হার্ট ফেলিয়ার বা যে আমাদের বলে পাম্পিং ফেলিয়ারের জন্য আমাদের হতে পারে, মানে ডিউ টু কার্ডিয়াক ইটসেলফের জন্য হতে পারে, অথবা ডিউ টু আমার অ্যানাফাইল্যাক্সিস, অথবা হলো আমার আর যে সেপ্টিসিমিয়া, ফলে দেখা যায় আমার ভেনাস রিটার্ন কম হচ্ছে, যেখানে ভেনাস পুলিং হবে, ব্লাড হবে, ভেনাস রিটার্ন কম হচ্ছে, আমার আউটপুট কমে যাচ্ছে। এইটা হলো মূলত আমার শক সম্বন্ধে যদি আমি বুঝতে চাই ক্লিয়ার কনসেপশন, এটা আমাকে জানতে হবে। আচ্ছা, আর একটা কার্ডিওজেনিক শকের ক্ষেত্রে আমরা যেটা বলছি ডিউ টু মেইনলি পাম্প ফেলিয়ার। পাম্প ফেলিয়ারের মূল কারণ কি? মূলত কারণ হলো কার্ডিওজেনিক মাইক্রো ইনফাকশন। মাইক্রো ইনফাকশন সাধারণত কি হবে, যদি এই পরিমাণে মাসেল ড্যামেজ হয় যেখানে আমাদের আউটপুট খুবই কমে যাবে, আউটপুট কমার কারণে আমার সিস্টোলিক ব্লাড প্রেশার কমতেছে, সেটাকে আমরা কার্ডিওজেনিক শক বলতেছি। এই কার্ডিওজেনিক শকের জন্য বলছে আমাদের সাধারণত ক্লিনিক্যাল ফিচারটা কি হবে? এই ক্লিনিক্যাল ফিচার হবে ডিউ টু অ্যাকর্ডিং টু দ্য অর্গান ইনভলভমেন্ট। আমরা বলছি এখানে সাধারণত যাই স্কিনের ক্ষেত্রে কোল্ড ক্লামি স্কিন পাবো, তারপরে হলো পালস পাবো লো ভলিউম, পালস পাবো ট্যাকিকার্ডিয়া, ব্লাড প্রেশার পাবো আমি লো ব্লাড প্রেশার বা সিস্টোলিক ব্লাড প্রেশার ইজ দ্য 90 মিটার মার্কারি। তারপরে আমরা কিডনির জন্য আমরা অলিগুরিয়া পাবো। তারপরে হলো আমার আর ব্রেন, যেটা যদি ব্রেন ইনভলভমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে বলছে আমাদের কনফিউশনাল স্টার্ট অথবা আমাদের ড্রাউজিনেস, এগুলো আমরা পেতে পারি ইউজুয়ালি আর দ্য ফিচার্স অফ কার্ডিওজেনিক শক অথবা এনি টাইপ অফ শক অ্যাকচুয়ালি। আচ্ছা, তারপরে হলো এই ক্ষেত্রে আমি এই ডায়াগনোসিস কিভাবে করবো? স্বাভাবিকভাবে ডায়াগনোসিস করতে গেলে আমাকে কার্ডিয়াক, যেহেতু কার্ডিওজেনিক শক, উই হ্যাভ টু হ্যাভ সাম কার্ডিয়াক ইনভেস্টিগেশনস লাইক ECG, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রে and some biochemical parameters. এগুলো দিয়ে আমরা কনফার্ম করতে পারবো if this patient has a cardiogenic shock or not, অথবা shock due to cardiac cause or not. আচ্ছা, দেওয়ার পরে স্বাভাবিকভাবে you have to give some ম্যানেজমেন্টের ক্ষেত্রে আইনোট্রপস, এটাই হলো মূল ম্যানেজমেন্টের। এটা না হলে আমরা যেটা বলে যে সাপোর্টিভ সাপ্লিমেন্টারি ট্রিটমেন্ট দেওয়া হয়, সেখানে IFAP ইউজ করা হয়, অথবা কার্ডিয়াক আউট বাড়ানোর জন্য আমাদের আরো কিছু প্রসিডিউর আছে। এই প্রসিডিউরগুলো আমরা সেগুলো আসলে কার্ডিও আউটপুট বাড়ানোর জন্য আমরা ইউজ করা যেতে পারে। আর আরেকটা হলো যে আমাদের সঙ্গে ডিফারেন্সিয়েট করতে হবে যে ফ্রম আদার কজেস অফ শক থেকে, কারণ এটার শক থেকে আদার কজ, এটা হলো যে ডিপেন্ডিং আসলে আমাদের কি ট্রিটমেন্ট যেটা কোনটা লাগবে সেটার জন্য আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ স্যার আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে এবং যত শিক্ষার্থী অনুষ্ঠানটা দেখছে তাদের সকলের পক্ষ থেকে এত সুন্দর করে কার্ডিওজেনিক শক আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। স্যার ইনশাল্লাহ সামনে অন্য কোনো একটা টপিক নিয়ে কথা হবে।
ধন্যবাদ তোমাকে, শুভরাত্রি স্যার। ধন্যবাদ অ্যাক্সিস মেডিকেল স্কুলে সবাইকে, ধন্যবাদ সাথে থাকার জন্য। আমরা নেক্সট ইনশাআল্লাহ কোনো টপিকস নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ। জি স্যার, ইনশাল্লাহ স্যার। আসসালামু আলাইকুম স্যার। নমস্কার।